আপনাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েডের লাইফ সাইকেল ইভেন্টগুলো সম্পর্কে বিস্তারিত বলবো। আজকের এই ভিডিওতে আপনি সমস্ত ধরনের ইভেন্টগুলো সম্পর্কে জানতে পারবেন এবং সবথেকে ইম্পর্টেন্ট ইভেন্টগুলো কোন কোন কাজে ব্যবহার হয় এবং কিভাবে ব্যবহার হয় সেটি আজকের এই ভিডিওতে আপনি পুরোপুরি জানতে পারবেন। আজকের এই ভিডিওতে আমাদের রেফারেন্স বা আমাদের টুলস হবে স্কেচওয়্যার এর মধ্যে বাই ডিফল্ট যে সমস্ত ইভেন্টগুলো থাকে সেগুলো খুবই কম। আমরা চাইলে আরও অনেক বেশি ইভেন্টগুলো লাইফ সাইকেল ইভেন্ট থেকে ব্যবহার করতে পারি, তবে সেগুলো বাই ডিফল্ট স্কেচওয়্যারে দেওয়া থাকে না। আমাদেরকে নিজস্বভাবে বা কাস্টমাইজ করে সেগুলোকে ব্যবহার করতে হয়। আর আজকের এই ভিডিওতে সেই সমস্ত বিষয়গুলো আমি আপনাদেরকে শেখাবো, সেই সমস্ত বিষয়গুলো যেগুলো আপনার ইভেন্ট তৈরি করতে কাজে লাগবে এবং কিভাবে ইভেন্ট তৈরি করবেন, কাস্টম ইভেন্টের ব্যবহার কিভাবে করবেন, কিভাবে সেগুলো ইম্পোর্ট করবেন, কিভাবে তৈরি করবেন, সেই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিও কভার করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। যারা এই ভিডিওটি নতুন দেখছেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলছি, চ্যানেলটি আপনার যদি ভালো লাগে বা আপনি যদি এই ধরনের কন্টেন্ট দেখতে চান সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই ইউটিউব চ্যানেলটিতে আপনি যে সমস্ত কন্টেন্টগুলো দেখতে পান সেই সমস্ত কন্টেন্টগুলো অন্য কোনো ইউটিউব চ্যানেলে সাধারণত আপনি দেখতে পাবেন না। এই চ্যানেলটিতে সম্পূর্ণ বিস্তারিতভাবে এবং ডিটেলসে বাংলায় বিষয়গুলো আলোচনা করা হয়, যাতে আপনি আপনার প্রোগ্রামের যাত্রাটাকে ভালোভাবে শুরু করতে পারেন। এবং এই ইউটিউব চ্যানেলে প্রথম অবস্থায় স্কেচওয়্যারকে সিলেক্ট করার কারণ হলো যাদের কাছে কম্পিউটার নেই এবং যারা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখতে চান তাদের এই বিষয়টার জন্য অনেক হেল্প হবে। আর প্রথম অবস্থায় যেহেতু আমরা কোডিং সম্পর্কে খুব বেশি ভালো জানি না, যারা এখানে নতুন আছেন তাদের জন্য মূলত স্কেচওয়্যার অনেক হেল্প করে, কারণ স্কেচওয়্যার উইথাউট কোডিং অ্যাপ তৈরি করা বা সফটওয়্যার ডেভেলপমেন্ট তৈরি করা এই সমস্ত বিষয়গুলোর জন্য বেস্ট একটা অপরচুনিটি। আর এই জন্যই মূলত স্কেচওয়্যারকে সিলেক্ট করা, যাতে প্রথম অবস্থায় আপনি অ্যাপও তৈরি করতে পারেন, কোডিংও না জানা লাগে। আর তাছাড়া এখানে প্রথম অবস্থায় যখন আপনি এর মাধ্যমে অ্যাপ তৈরি করবেন তখন কোডিং স্ট্রাকচার এবং কোডিং অ্যালগরিদম সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে। এরপরে সময়ের সাথে সাথে আপনি কোডিংও শিখে ফেলবেন। তো এইভাবে আপনি আপনার প্রোগ্রামিংয়ের যাত্রাটিকে শুরু করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। এখানে সবার প্রথমে আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করব। আজকে টিউটোরিয়াল হিসেবে আমরা এখানে অ্যাপ্লিকেশনের নাম দিয়ে দেব ইভেন্ট। এখন এটাকে ক্রিয়েট করব। এখন আজকের এই ভিডিওতে আমরা বলেছি এখানে আমরা কিছু ইভেন্ট দেখব যেগুলো লাইফ সাইকেল ইভেন্টের মধ্যে পড়ে। এখানে যদি আপনি দেখেন অ্যাক্টিভিটি, এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি সেকশন, এটাই মূলত আমাদের লাইফ সাইকেল ইভেন্টের বেশ কিছু ইভেন্ট এখানে দেওয়া আছে। যেমন অন ক্রিয়েট, এটা আপনি বাই ডিফল্ট দেখতে পাবেন সব সময়ের জন্য, কিন্তু যদি আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করি তাহলে আমরা আরও অনেকগুলো ইভেন্ট এখানে দেখতে পাবো। যেমন ইম্পোর্ট, এরপরে ইনিশিয়ালাইজ লজিক, অ্যাক্টিভিটি রেজাল্ট, অন ব্যাক বাটন প্রেস, পোস্ট কমপ্লিট, স্টার্ট, রিজিউম, পজ, স্টপ, ডিস্ট্রয়, এরকম অনেকগুলো আছে। যেমন ইনস্ট্যান্ট সেভ স্টেট, এরপরে আছে রিস্টোর স্টেট, কনটেক্সট মেনু স্টেট। এই সমস্ত বিষয়গুলো কেন ব্যবহার হয় এবং কোন কাজে ব্যবহার হয়, এই বিষয়গুলো হয়তো আপনাদের কাছে অনেক প্রশ্ন থাকবে। তবে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে নির্দিষ্ট কিছু কাস্টম ইভেন্টও আছে যেগুলো আমার নিজের তৈরি করা, কারণ এগুলো আমার কাজের সময় প্রয়োজন পড়ে। তো এরকম ইভেন্ট আপনি কিভাবে তৈরি করবেন সেটা এই ভিডিও কমপ্লিটলি দেখানো হবে। ফার্স্ট অফ অল আমরা দেখে আসি যে আমাদের কোন ইভেন্টটা কি কাজ করে। এই জন্য আমরা একটা নোট ওপেন করব। এখানে উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে গেলে আপনি বিস্তারিত
সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারবেন। এটা গুগল এর ডেভেলপার যে সাইট আছে সেখানে আপনাকে নিয়ে যাবে। এই লিঙ্কটা আমি আপনাকে ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব, আর নয়তোবা আমার টেলিগ্রামে সমস্ত ডকুমেন্ট সহ আপনি এই পুরো ফাইলটা পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ইভেন্ট এবং সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া আছে এবং এখানে পুরোপুরি ডিটেলসে আপনি পুরো বিষয়টা দেখতে পারবেন। তো চলে যাই আমাদের মেইন যে নোটস আছে, যেখানে আমি সংক্ষিপ্তভাবে লিখে রেখেছি। এখানে আমরা একটু চোখ বুলিয়ে নেব। প্রথম অবস্থায় দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লাইফ সাইকেল মেথডস, বা আমরা যেগুলোকে ইভেন্ট বলি সেইগুলো। এখানে দেখতে পাচ্ছেন অন ক্রিয়েট, এটা আমাদের বাই ডিফল্ট স্কেচুয়ারে দেওয়া থাকে। তো এটার কাজ কি? যখন অ্যাপ্লিকেশনটা প্রথমবার আমরা যখন ক্লিক করি তখন এটা যখন ওপেন হয়, তো ওপেন হওয়ার সময় এই যে প্রক্রিয়াটা হয় বা যে ভেতরে যে কাজগুলো করে সেটাই হলো মূলত অন ক্রিয়েট অ্যাক্টিভিটি বা অন ক্রিয়েট এই যে ফাংশনটা, এটার কাজ। এখানে আমরা একটা বান্ডেল ভেরিয়েবল পেয়ে যাই, যেটা আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো সেইগুলো আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখব, কিন্তু আজকে শুধুমাত্র দেখব যে কিভাবে ইভেন্টগুলো ব্যবহার করা হয় এবং কোন কোন কাজের জন্য ব্যবহার করা হয়। এরপরে অন স্টার্ট, এটা হলো যখন অ্যাক্টিভিটি আমাদের দৃশ্যমান হওয়া শুরু করে, মানে যখন আমরা অ্যাপটাকে ওপেন করি আর তখন ইউআই যে সেটআপটা তৈরি হওয়ার পর যে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটাই মূলত অন স্টার্টের মেথড করে থাকে, বা ওই সময়টা আপনি যে সমস্ত কাজগুলো করাতে চান সেটা অন স্টার্ট মেথডের ভেতরে বা ইভেন্টের ভেতরে রাখবেন। তাছাড়া আছে অন রিজিউম, অ্যাক্টিভিটির যে ইউজার আছে তারা যদি অ্যাপ্লিকেশন থেকে বারবার এক্সিট করে আবারও ওপেন করে তখন অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু পরিবর্তন হয়, আর এই পরিবর্তনগুলো যদি আমরা করতে চাই তাহলে এই যে অন রিজিউম এই অপশনটাকে এখানে এনেবল করব। আর এসকেএইচআর এর মধ্যে এই পুরো বিষয়টি করতে আমরা জাস্ট প্লাস বাটনে ক্লিক করব, এরপর এখান থেকে আমি যদি খুঁজি তাহলে পেয়ে যাব অন রিজিউম। এখানে যদি অ্যাডে ক্লিক করি তাহলে আমাদের ওই ইভেন্টটা অ্যাড হয়ে যাবে। তো এরকম অনেকগুলো ইভেন্ট আছে, যেমন অন পজ, যখন মূলত আমরা অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে যাব তখন এটা আসলে অন পজ স্টেটে চলে যাবে। আবার যখন আমরা অ্যাপ্লিকেশনটায় প্রবেশ করব তখন অন স্টপে চলে যাবে। মনে করুন আমি এই যে স্কেচওয়ার অ্যাপটি এখান থেকে এক্সিট করলাম এবং এখানে চলে আসলাম। এখন কিন্তু আমাদের যে অ্যাপটা আছে সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আছে এখনো, যেমন দেখতে পাচ্ছেন এখানে রিসেন্টে আমরা গেলে স্কেচওয়ারকে দেখতে পাবো, কিন্তু এই স্কেচওয়ার এই মুহূর্তে পজ স্টেটে আছে। যদি আমরা এটা ওপেন করি এখন এটা স্টার্ট স্টপ স্টেটে আছে। আবার যখন অ্যাপ্লিকেশনটা আমরা প্রথমবার ক্লিক করে ওপেন করেছিলাম সেটা হলো আমরা অন ক্রিয়েট স্টেটে ছিলাম। আবার এটাকে যদি আমি এখান থেকে কেটে দিই তাহলে আমরা অন ডিস্ট্রয় যে স্টেট আছে সেখানে চলে যাব। এর মানে আমরা এই যে ফাংশনটা ব্যবহার করে আমরা যখন অ্যাপ্লিকেশনটাকে ডিস্ট্রয় করে দেব বা অ্যাপ্লিকেশনটাকে এভাবে কেটে দেব তখন কিন্তু এই যে ফাংশনটা এটা কিন্তু কল হবে এবং এখানে আমরা যা কিছু রাখবো সেটা এখানে শো করবে বা সেই কোডগুলো পারফর্ম করবে। এরকম আরও অনেকগুলো এখানে আছে, যেমন দেখতে পাচ্ছেন অন সেভ ইনস্ট্যান্ট স্টেট। এর কাজ কি? মনে করুন আপনার অ্যাপ্লিকেশনে কিছু সেভ করা প্রয়োজন, বা আপনি একটা নোটপ্যাড অ্যাপ্লিকেশন তৈরি করলেন বা একটা নোট অ্যাপ্লিকেশন তৈরি করলেন, যখন আমরা এখান থেকে বের হয়ে যাব তখন এটা সেভ হয়ে যাবে। আর এই যে ফাংশনটা, এই ফাংশনটা ঠিক সেই কাজই করে। যখন আমরা অ্যাপ্লিকেশনটাকে কেটে বের হয়ে যাব সেই মুহূর্তের কিছুটা আগ মুহূর্তে ও এই ফাংশনটাকে কল করে বা এই ফাংশনটা বা এই স্টেটে চলে যায়। তখন কি হয়, ওই স্টেটে যখন আমরা অ্যাপ্লিকেশনটাকে বন্ধ করার কিছুটা আগ মুহূর্তে এসে যদি আমাদের কোনো তথ্য এখানে সেভ করার প্রয়োজন পড়ে তখন আমরা সেটা সেভ করে নিতে পারি। অর্থাৎ কোনো ইউজার যখনই অ্যাপ্লিকেশনটাকে বন্ধ করে দেবে তার ঠিক আগ মুহূর্তে
বা কিছুটা আগ মুহূর্তে, মানে খুবই সীমিত একটা সময়, এই সময়টা এখানে এটা কল করা হয়, যাতে ইউজার বাইরে চলে গেলেও তথ্যগুলো সেফ থাকে এবং নিরাপদে থাকে। এবং রিস্টোর যে ইনস্ট্যান্ট স্টোরেজ আছে, এটার কাজ কিন্তু এই সেভ করা, এখান থেকে সেভ করবেন যে সমস্ত তথ্য, সেগুলো কিন্তু এখানে রিস্টোর করতে পারবেন। অর্থাৎ আমাদের যে অ্যাক্টিভিটি আছে সেটা পুরোপুরি তৈরি হওয়ার আগের কিছুটা মুহূর্ত আগে এই যে স্টেট আছে, এই স্টেটে চলে যায়, এবং এই স্টেটে চলে গেলে আমরা সেই সমস্ত তথ্যগুলো আবার রিস্টোর করে ইউজারকে দেখাতে পারি। তাছাড়া আছে, এখানে দেখতে পাচ্ছেন অন কনফিগারেশন চেঞ্জড। এখানে আসলে বিভিন্ন বিষয় আছে, যেমন এটা ব্যবহার করা হয়, যেমন আপনি রোটেশন করবেন, আপনি যখন স্ক্রিনটা রোটেট করবেন তখন আসলে কি হয় আপনার যে অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটির যে কিছু কনফিগারেশন আছে সেটা কিন্তু চেঞ্জ হয়। যেমন আমরা রোটেশন, এখানে যদি আমি অটো রোটেশন অন করি আর সেটা যদি আমি এখানে নোটিফাই করতে চাই আমার অ্যাপের ভেতরে, তাহলে এই সমস্ত বিষয়গুলো আমি এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে ইভেন্ট বা স্টেট আছে, এই স্টেটটা আসলে তখন হয় যখন আমরা কোনো সেটিং চেঞ্জ করি। যেমন আমাদের অ্যাপের কোনো সেটিং চেঞ্জ করলে, মনে করুন আমরা স্কেচুয়ারে গেলাম, এখানে ভিউ ইভেন্টে যদি আমি এটাকে রোটেট করে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে যাই, তাহলে দেখবেন যে এর যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনটা এবং এই সাইডের স্ক্রিনগুলো কিন্তু আড়াআড়িভাবে চলে আসবে, অর্থাৎ ল্যান্ডস্কেপ মোডে চলে আসবে। কিন্তু ও আসলে কিভাবে বুঝতে পারে যে আমি স্ক্রিনটা রোটেট করেছি? এটা মূলত এই যে কনফিগারেশন চেঞ্জড, এই যে স্টেট আছে, এই স্টেটের কাজ। যদি এটাকে আমরা কল করি তাহলে আমরা স্ক্রিন কখন রোটেশন করলাম, কিবোর্ড কখন কানেক্ট করলাম, এই সমস্ত বিষয়গুলো এখানে আমরা দেখতে পাবো। তাছাড়া আরও কিছু কাজ এখানে করা যায়। তাছাড়া এখানে আছে নিউ ইনটেন্ট। এরপরে আমাদের সেকেন্ড যে ক্যাটাগরিটা আছে সেটা হলো ইউজার ইনপুট অ্যান্ড অন্যান্য যে ইভেন্টগুলো আছে সেইগুলো। যেমন দেখতে পাচ্ছেন ইউজার কখন স্ক্রিন টাচ করলো সেইটা আমরা এখান থেকে দেখতে পাবো, এবং কোথায় কোথায় টাচ করা হচ্ছে সেটা আমরা চাইলে এখান থেকে, এই ইভেন্ট থেকে দেখতে পারবো। তাছাড়া এখানে আমাদের যে একটা কাস্টম ইভেন্ট আপনি দেখেছেন, এখানে আমি প্লাস বাটনে ক্লিক করছি, এখানে এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার তৈরি করা একটা কাস্টম ইভেন্ট। এই ইভেন্টটা মূলত এখানে এই যে দেখতে পাচ্ছেন অন কি ডাউন, এখানে কিন্তু আমরা দুই ধরনের ভেরিয়েবল পাবো, একটা হলো কি ইভেন্ট ভেরিয়েবল আর একটা হলো ইন্টিজার ভেরিয়েবল। অনেক সময় আছে আমাদের অ্যাপে কিছু শর্টকাট তৈরি করতে হয়, বিশেষ করে কিবোর্ড এর শর্টকাট। যেমন মনে করুন আপনি একটা অ্যাপ তৈরি করলেন, কিবোর্ড লার্নিং অ্যাপ, যেখানে ইউজাররা ওটিজি কেবলের মাধ্যমে মোবাইল ফোনে কিবোর্ড যুক্ত করে তারা কিবোর্ড লার্নিং শিখতে পারবে। তো এই প্রক্রিয়ায় আপনাকে নিশ্চয়ই কিবোর্ডের অ্যাক্সেসগুলো পেতে হবে। তো এই অন কি ডাউন, অন কি আপ, এরপরে অন কি লং প্রেস, এই যে তিনটা স্টেট আছে বা তিনটা ইভেন্ট আছে, এই তিনটা ইভেন্ট কিন্তু আপনাকে সাহায্য করবে। যখন আপনি কিবোর্ডের, আমার কাছে যে কিবোর্ডটা আছে, এই কিবোর্ডটা যদি আমি এখানে ক্লিক করি, সেই ক্ষেত্রে অন কি ডাউন এই যে ফাংশনটা আছে এটা কল হবে, বা এখানে আমরা যে ফাংশনগুলো রাখবো সেগুলো রান হবে। এবং এই যে ইন্টিজার দেখতে পাচ্ছেন, ইন্টিজার ভ্যালু কি কোড, এর মানে আমরা কোন বাটনটা ক্লিক করছি সেইটা কিন্তু এখানে দেখা যাবে। অর্থাৎ আমরা এখানে চাইলে যে কোনো বাটনকে এখানে লিস্টিং করতে পারি, আর সেটা আমরা এখানে ভ্যালু হিসেবে পাবো ইন্টিজার ভ্যালু। এবং কি ইভেন্টের ভেতরে আমরা যদি যাই তাহলে এই ভ্যালুর প্রত্যেকটার মানে আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখাবো। এরপরে হলো অন কি আপ, এর মানে হলো যখন আমি কিবোর্ডের যে বাটনটা থাকবে, আমরা যে ফিজিক্যাল যে কিবোর্ড আছে কম্পিউটারের কিবোর্ড, সেটা যখন আমরা বাটনটা ক্লিক করে রাখবো তখন ডাউনে থাকবে অন কি ডাউন, আর এরপরে যখন আমি এটাকে ছেড়ে দেব তখন হবে অন কি আপ। আর যদি আমি কিবোর্ডের কোনো বাটনকে লং প্রেস করে থাকি বা লম্বা সময় ধরে চেপে ধরে থাকি, তাহলে এই যে
ফাংশনটা দেখতে পাচ্ছেন বা এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছেন, এই ইভেন্টটা কিন্তু কাজ করা শুরু করবে। আবার যখন আমরা ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে যাব, তখন কিন্তু এই ফাংশনটা কাজ করবে বা এটা অ্যাক্টিভেট হবে। এরপরে এখানে আরো বেশ কিছু ইন্টারফেস এবং বেশ কিছু বিষয় আছে যেগুলো আমরা ইভেন্ট হিসেবে ব্যবহার করতে পারি। তবে এইগুলো খুব একটা প্রয়োজন হয় না। তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আমরা সচরাচর ব্যবহার করি যখন আমরা কোনো কম্পোনেন্ট ব্যবহার করি, বিশেষ করে আমাদের ফাইল রিসিভ করার জন্য, বা আমরা যখন কোনো পারমিশন রিকোয়েস্ট পাঠাই তখন এই জিনিসটা আমাদের প্রয়োজন পড়ে। এবং যখন আমরা পারমিশন নিয়ে ফেলবো বা পারমিশন অ্যাকসেপ্ট হলো নাকি রিজেক্ট হলো সেটা দেখার জন্য মূলত এই অপশনটার ব্যবহার করা হয়, মানে এই ইভেন্টের ব্যবহার করা হয়। এই ইভেন্ট আমাদের স্কেচুয়ারে বাই ডিফল্ট আছে। যেমন আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করে আমরা যদি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ইনেবল করি, তাহলে আমরা এই মেথডটা পেয়ে যাব বা এই যে ইভেন্ট আছে এটা পেয়ে যাব। এরপর এখানে উইন্ডো এবং ইউআই স্টেটের কিছু আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন অন ফ্র্যাগমেন্ট অ্যাটাচড, এরপরে ডিটেলস ফরম উইন্ডো, এরপরে অন্যান্য অনেক বিষয়গুলো আছে। এগুলো আসলে যখন আপনি দেখবেন কোনো লাইফ সাইকেলের যে লাইব্রেরিগুলো আছে সেগুলো যখন আপডেট করবেন তখন এই মেথডগুলোর যে এগুলো কিন্তু পরিবর্তন হতে পারে বা চেঞ্জ হতে পারে। আর এই যে বিষয়গুলো পিকচার ইন পিকচার মুড চেঞ্জড, লিসনার আছে, এরপরে অ্যানিমেশন কমপ্লিট, এইগুলো আর কি এই যে পুরো বিষয়গুলো আপনারা ইমপ্লিমেন্ট করে দিতে পারেন। এইটা আমি আপনাকে টেলিগ্রামে শেয়ার করে দেব, নয়তোবা ইউটিউবের যে ভিডিও আছে সেই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এরপরে আছে ভিউ, ইনস্ট্রাকশন, এরপরে কল ব্যাক ইত্যাদি ইত্যাদি। তো এইগুলোর ভেতরে আমরা যে সমস্ত লিসনারগুলো ব্যবহার করি বা যে সমস্ত ইভেন্টগুলো ব্যবহার করি, যেমন আমরা যখন একটা বাটন এখানে যুক্ত করব তখন বেসিক্যালি আমরা কি দেখি, দুটি বাটন বা দুটি এখানে অপশনস আমরা দেখতে পাই। একটা হলো লং ক্লিক আর একটা হলো অন ক্লিক। তো একটা হলো লং ক্লিক, যেটা আসলে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই মেথড বা এই যে ইভেন্ট আছে এই ইভেন্টটা ব্যবহার করি। আর একটা হলো এই যে দেখতে পাচ্ছেন অন ক্লিক ইভেন্ট, এটা ব্যবহার করি। তাছাড়াও আমরা কিন্তু চাইলে এক্সট্রা কিছু ইভেন্ট ব্যবহার করতে পারি, যেমন দেখতে পাচ্ছেন অন টাচ, মানে যখন আসলে আমরা কোনো জিনিস টাচ করি তখন ও আসলে অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে যখন আমরা আমাদের যে ভিউটা আছে সেই ভিউটা যদি আমরা ফোকাসডে রাখি বা আমরা যদি সেটাই ফোকাস করি বা ইউজার সেখানে ক্লিক করে, তাহলে সেখানে আসলে একটা ফোকাসড, এই যে দেখতে পাচ্ছেন অন ফোকাস চেঞ্জ, এখানে আমরা জিনিসটা আসলে কোনো কিছু পারফর্ম করতে পারি। আবার তাছাড়া আছে অন কি, এইখানে আসলে আমরা ওই যে দেখেছিলাম না অন কি ডাউন, অন কি আপ, এইটার যে এইটাই আমরা এখানে চাইলে ভিউ হিসেবে এখানে ইমপ্লিমেন্ট করে নিতে পারি। অর্থাৎ প্রত্যেকটা ভিউর জন্য আলাদা আলাদাভাবে আমরা এই বিষয়গুলো অ্যাপ্লাই করে নিতে পারি। তো এইগুলো ছিল আমাদের কিছু বেসিক আলোচনা। আর এখানে এখন দেখাবো যে এইভাবে এখানে আপনি কিভাবে কাস্টম যে ইভেন্ট আছে সেটা এখানে যুক্ত করতে পারেন। আর এই জন্য আমাদেরকে যেতে হবে 3 লাইনে, এরপর এখান থেকে সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পরে ইভেন্ট ম্যানেজার, এখানে ক্লিক করার পর আপনি এখানে কাস্টম ইভেন্ট তৈরি করতে পারবেন। যদি আপনি কোনো স্পেশাল কোনো ভিউ বা স্পেশাল কোনো কিছুর জন্য, বিশেষ করে আপনি কোনো কম্পোনেন্টের জন্য কোনো লিসনার তৈরি করতে চান বা ইভেন্ট তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে তৈরি করতে পারেন। তবে আমি চাই অ্যাক্টিভিটি ইভেন্ট তৈরি করতে বা লাইফ সাইকেলের ভিতরে যে ইভেন্টগুলো আছে সেগুলো তৈরি করতে। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে 5টা যে ইভেন্ট আছে সেটা কিন্তু আমার কাছে এখানে নেওয়া আছে। যেমন দেখতে পাচ্ছেন লো মেমোরি, এরপর ট্রিম মেমোরি, এই সমস্ত জায়গায় আসলে যখন আমাদের ফোনে যখন অনেক মেমোরি লো থাকবে তখন এই যে ইভেন্ট আছে এই ইভেন্টটা কল করা হবে। তো এগুলো আসলে খুবই সিম্পল। এখন আমার যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা তৈরি করেছি, এই যে পুরো বিষয়টা, এই জিনিসটা আমরা এখানেও চাইলে তৈরি করে নিতে পারবো।
যেমন আমরা এখানে আমাদের এখানে আছে অন কি ডাউন, এখন আমরা অন্য আরেকটা এখানে যুক্ত করি, যেমন অন কি আপ। তো আমি সময়টাকে বাঁচানোর জন্য এখান থেকে এই যে অন কি ডাউন এইগুলো কপি করে নিতে পারি। আমি এখান থেকে এই কোডগুলো কপি করে নিচ্ছি, এরপর আমি আপনাকে এক্সপ্লেইন করব কোনটার কাজ কি কি। আর এই যে পুরো বিষয়টি এখানে আমরা এখন নতুন একটা তৈরি করব, যার জন্য এখানে আমাদের সেভ করে নিতে হচ্ছে। নতুন একটা ক্রিয়েটে ক্লিক করে নতুন একটা ইভেন্ট আমরা এখানে সেভ করে নেব। এখন এখানে আমরা লিখে নিচ্ছি, যেমন অন কি আপ। এরপরে ডেসক্রিপশন আমরা লিখতে পারি, যে ডেসক্রিপশন লিখবো সেটা আমরা দেখতে পারবো আমাদের ইভেন্টের নিচে। তো আমরা এখানে একটা লিখে দিচ্ছি, when on কি আপ। তো আমরা এটা লিখে দিলাম। আর এরপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি শুধুমাত্র আপ লিখে দেই তাহলে কিন্তু আমাদের পুরো কোডটা তৈরি হয়ে যাবে, কিন্তু আমি এখানে আপনাকে পুরোপুরি বিষয়টা দেখাচ্ছি। আমরা এখানে দেখেছিলাম এই যে দেখতে পাচ্ছেন অন কি আপ, এটাকে কপি করব আর এখানে এই যে জায়গাটা আছে এই জায়গাটা এখানে পেস্ট করে দেব। বাকি সবকিছু প্রায় সেম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইন্টিজার ভ্যালু আছে, কি কোড, আর হলো কি ইভেন্ট আছে ইভেন্ট নামের। এখন এই জিনিসটা আপনি একটু বোঝার চেষ্টা করবেন এখান থেকে, যেমন এই যে দেখতে পাচ্ছেন ইন্টিজার, এরপরে আমরা এখানে কি কোড লিখেছি, ঠিকই কিন্তু আমরা এখানে কি কোড লিখেছি, কিন্তু এখানে কিন্তু সবার নিচে দেখতে পাচ্ছেন এই যে একটা আন্ডারলাইন আছে, এরপর আমরা কি কোড লিখেছি। এর কারণ আমরা এখানে যখন প্যারামিটার সেট করব বা ভেরিয়েবলের নাম সেট করব তখন কিন্তু আমাদের এই যে শেষের যে লেখাটা থাকবে, যেমন দেখতে পাচ্ছেন এখানে শেষের লেখাটা আছে কি কোড, এরপর এখানে শেষের লেখাটা আছে ইভেন্ট। এই ইভেন্টের সাথে কিন্তু স্কেচুয়ার বাই ডিফল্ট একটা ভেরিয়েবলের যে নাম আছে তার সাথে কিন্তু এখানে একটা আন্ডারলাইন যুক্ত করে দেয়, আর এই জন্য এখানে কিন্তু আমরা একটা আন্ডারলাইন যুক্ত করে দিয়েছি। এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু চেঞ্জেস করে নিই আগে, কি আপ। এরপরে যেহেতু আমরা এখানে একটা ইন্টিজার ভ্যালু নিচ্ছি, বিশেষ করে এটা একটা নাম্বার, তো নাম্বার ব্লক তৈরি করব, যার জন্য এখানে আমরা দিলাম এখানে দেখতে পাচ্ছেন %, এরপরে হলো ডি, আর এরপরে কি কোড অর্থাৎ ভেরিয়েবলের নাম, আর এরপরে হলো এম, আর এরপরে কি কোড। যেহেতু আমরা কাস্টম একটা এখানে ইভেন্ট নিয়েছি বা এখানে একটা কাস্টম প্যারামিটার নিয়েছি, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছেন %, এরপরে এম ডট, এরপরে আমাদের ইভেন্টের নাম। আর এরপরে বাকি নিচের যে কোডগুলো সেগুলো প্রায় একই সেম থাকবে, অন্য যেমন আমরা ব্লক তৈরি করি সেই ক্ষেত্রে যেরকম থাকে এখানেও সেরকমই থাকবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা প্যারামিটার ইউজ করেছি, এখানে %1, এরপরে $, এরপরে s। তো এখানে আমরা যে কোডগুলো থাকবে আমাদের সেই কোডগুলো বা আমাদের যে ইভেন্টের ভেতরে আমরা যে কোডগুলো ব্যবহার করব সেই কোডগুলো এখানে থাকবে, অর্থাৎ এখানে পেস্ট হবে। তো এই জিনিসটা এখন আমরা যদি এখানে সেভ করি তাহলে আমাদের নতুন একটা যে ইভেন্ট আছে সেটা তৈরি হয়ে যাবে। এখন যদি আমি এখানে প্রবেশ করি তাহলে আপনি নতুন একটা ইভেন্ট দেখতে পাবেন, অন কি ডাউন। ওকে, এখানে কোনো ইভেন্ট যুক্ত হয়নি। তো এই জিনিসটা আমাদের রিফ্রেশ করতে হবে, আর রিফ্রেশ করার জন্য আমি এখানে ব্যাক বাটনে ক্লিক করে এক্সিট করে দেব। তো আমি স্কেচওয়ার্কে পুরোপুরি এক্সিট করে দিলাম, এখন আবার এন্টার করব, তাহলে আমার যে নতুন যে ইভেন্টটা আছে সেটা আপনি দেখতে পাবেন। ইভেন্টে যাব, আমাদের যে প্রজেক্ট ইভেন্ট সেখানে, আর এখন এখানে প্লাস বাটনে ক্লিক করে আমাদের নতুন একটা ইভেন্ট যেটা তৈরি করেছি সেটা কিন্তু এখানে দেখতে পারবো। যেমন দেখতে পাচ্ছেন অন কি আপ।
এখানে যদি আমি এটাকে অ্যাড করি তাহলে আপনি দেখতে পাবেন আমাদের নতুন ইভেন্ট এখানে তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা হলো কি কোড আর এটা হলো কি ইভেন্ট। এখন আমরা আরো একটা এখানে ইভেন্ট তৈরি করে নিচ্ছি যাতে আপনারা পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পারেন। তো আমি এখানে অ্যাক্টিভিটি কি ইভেন্টে যাব, এরপরে কি আপ ব্যাকগ্রাউন্ড ট্রেস আমরা এখান থেকে আনকমন এবং ইম্পর্টেন্ট একটা ফাংশন এখান থেকে চুজ করে নেব যেটা আমাদের প্রয়োজন পড়ে সব সময়ের জন্য। তো এরকম একটা ফাইন্ড করতে হবে যেটা আসলে আমাদের বেশিরভাগ প্রয়োজন পড়ে। তো এই যে জিনিসটা এটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। এখানে যদি আমরা একটু দেখি কনফিগারেশন চেঞ্জ, ওকে এখানে এটা নাই, তো আমরা এখানে নতুন একটা তৈরি করব। তো তৈরি করার জন্য এখানে আমরা লিখলাম অন টাচ ইভেন্ট। এরপরে আমরা এখানে দেখব যে আসলে কি কি প্যারামিটার এখানে আছে। যেমন আমাদের এখানে প্যারামিটার আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই জিনিসটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। আর এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার জন্য এখানে আমাদের একটা প্যারামিটার সেট করতে হবে। যেমন দেখতে পাচ্ছেন %m ডট, এরপরে আমাদের যে প্যারামিটারের নাম সেটা, এরপর ডট, এরপর ইভেন্ট। এখন এখানে আমাদের কিছু কোড পেস্ট করে দিতে হবে। তো এখানে নিচে মনে রাখবেন যেহেতু এটা আমাদের অলরেডি তৈরি করা একটা গুগলের তৈরি করা লাইব্রেরির মধ্যে থেকে আমরা এই জিনিসগুলোকে কল করছি বা সেগুলোকে ওভাররাইট করছি, সেক্ষেত্রে আমরা এখানে @ এখানে লিখে দেব। নতুবা দেখা যাবে যে ডুপ্লিকেট ফাংশন মেথড বা কল হয়েছে এরকম একটা এরর চলে আসতে পারে। তো এই জন্য আমাদের @ওভাররাইট এটা লিখতে হবে, কারণ আমরা আমাদের এই যে ফাংশনটা আছে এটা ওভাররাইট করছি। আর এখানে কিন্তু একটা সুপার টাইপ আছে বা এখানে সুপার ডট, এরপরে অন কি ডাউনের ক্ষেত্রে অন কি ডাউন রিটার্ন করতে হবে। অর্থাৎ এখানে আপনি যদি সুপার টাইপ রিটার্ন করেন সেক্ষেত্রে ভালো, আর যদি আপনি চান আপনি বুলিয়ান টাইপও রিটার্ন করতে পারেন, অর্থাৎ ট্রু অর ফলস এটা আপনি রিটার্ন করতে পারেন। এখানে এটা মাস্ট আপনাকে করতেই হবে। তো আমরা এখানে এই জিনিসটা এখানে চাইলে একটু দেখতে পারি যে এই জিনিসটা আসলে কি রিটার্ন করতে চাইতেছে। তো এই জিনিসটা আমরা এখানে চাইলে এখানে ইন্টারনেটে সার্চ করব যে আমরা এখানে কি রিটার্ন করব, বা আমরা এর ফাংশনালিটিগুলো এখানে ফাংশনালিটিগুলো দেখব যে আসলে এটা এই ফাংশনটার ভিতরে, এই ফাংশনটা যদি আমরা সার্চ করি জাস্ট এটা লিখে, তাহলে এখানে দেখবেন যে ভিউ টাইপ। ওকে এটা আমরা অ্যাক্টিভিটিতে যুক্ত করতে পারবো না, এটা আসলে আমরা ভিউ টাইপে বা ভিউতে যুক্ত করতে পারবো। তো এটা ক্যান্সেল, আমাদের নতুন ইভেন্ট খুঁজে নিতে হবে। ওকে এগুলো মনে হয় সবগুলোই ভিউ টাইপ। যদি আমরা একটু সার্চ করি তাহলে এটা পুরোপুরি বুঝতে পারবো। এটা ভিউ টাইপের, কারণ এখানে আমরা ফোকাসড লোকেশন দেখতে পাবো, তো এটা ভিউ টাইপ হয়তো। তো এগুলো আমরা ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবো। হ্যাঁ এটা ভিউ টাইপ দেখতে পাচ্ছেন এখানে। তো আমাদের অ্যাক্টিভিটির লাইফ সাইকেল থেকে সমস্ত ডেটাগুলো দেখে নিতে হবে এবং সেখান থেকে এগুলো কল করতে হবে। তো এটা আমরা একটু দেখব, এটা খুব একটা প্রয়োজন হয় না, তবে আমরা এখানে টিউটোরিয়ালের জন্য পুরো বিষয়টা এখানে দেখছি। তো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের লাইফ সাইকেলের আরেকটা ফাংশন। এটা হলো আমাদের সেই ফাংশনটা, আমরা এটা কপি করে নেব আর এখানে পেস্ট করে দেব। তো এই যে জায়গাটা এখানে আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন এখানে আমাদের যে কোড আছে সেটা কিন্তু আমরা এখানে নতুনভাবে লিখতে হবে আমাদের। আর এই জন্য এই যে কোডটি আছে
আমরা এখানে পেস্ট করে দিলাম। আর এটা কি বুলিয়ান টাইপ নাকি অন্য কিছু সেটা আমাদের এখানে দেখতে হবে। যেমন ইন্টেন্ট রেফারেন্স, তো এটা আসলে ভয়েড টাইপ, প্রোটেক্টেড ভয়েড। তো দেখতে পাচ্ছেন, তো আমরা এখানে প্রোটেক্টেড বা এই সমস্ত কিছু লিখবো না, জাস্ট এইখানে আমরা ভয়েড লিখে দেব, পাবলিক ভয়েড। তো পাবলিক ভয়েড, এরপরে আমরা এখানে প্যারামিটার পাচ্ছি নিউ ইন্টেন্ট, আর এই ইন্টেন্টটা এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন এটুকু কপি করে নেব আর এখানে আমরা পেস্ট করে দেব। আর এই যে জায়গাটা, এই ফাঁকা জায়গাটা সরিয়ে দিয়ে এখানে একটা ডট লিখে দেব। আর ডট লিখে দেওয়ার পরে আমরা এই যে দেখতে পাচ্ছেন এইখানে হলো ইন্টেন্ট, আর এখানে এই জায়গাটায় আমরা এখানে একটা আন্ডারলাইন দিয়ে দেব, কারণ বাই ডিফল্ট এখানে কিন্তু এই যে ইন্টেন্ট ব্যবহার করেছি তার সাথে একটা আন্ডারলাইন যুক্ত হয়ে যাবে। তো এটা স্কেচুয়ার বাই ডিফল্ট আন্ডারলাইন যুক্ত করে, যেটা আসলে আমাদের এখানে যুক্ত করতে হবে। বাকিটা সব আগের মতোই থাকবে। এখানে আমরা আমাদের নিউ ইভেন্ট এর নাম দেব আর ডেসক্রিপশন দেব। ডেসক্রিপশনে দিয়ে দেব অন নিউ ইন্টেন্ট, এইটা আমরা আসলে যুক্ত করে দিলাম। আর এরপরে সেভে ক্লিক করব। তো এখানে আমাদের এবারে ইভেন্টে যেতে হবে, আর ওকে, এর আগে আমাদের এটা এক্সিট করে নিতে হবে যাতে আমাদের সমস্ত কোডগুলো রিফ্রেশ হয়ে যায়। তো এখন আমরা প্রবেশ করব আমাদের প্রজেক্টে। তো প্রজেক্টে প্রবেশ করার পর এখানে আমরা যদি এবারে এন্টার করি তাহলে পুরো বিষয়টি আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন। এইখানে আমাদের নতুন একটা ইভেন্ট যুক্ত হয়েছে, দেখতে পাচ্ছেন নিউ অর নিউ ইন্টেন্ট। তো যখনই আমাদের কাছে কোনো নতুন ইন্টেন্ট আসবে তখন আমরা এখান থেকে ইন্টেন্টটা ক্যাপচার করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এটা হলো একটা প্যারামিটার। এই যে এখানে যে আমাদের ভেরিয়েবলটা ছিল সেই ভেরিয়েবলটা কিন্তু আমরা এখান থেকে নিতে পারছি। আমরা এখানে একটা ভেরিয়েবলের নাম দিয়ে দেব, আর এখন চাইলে আমরা এই যে ভেরিয়েবলের জায়গায় এটা কিন্তু নিতে পারি। যদি এখন আমরা সোর্স কোড অ্যানালাইজ করি তাহলে দেখতে পাবেন এখানে আমাদের অটোমেটিক যে দেখতে পাচ্ছেন আমরা একটা আন্ডারলাইন যুক্ত করেছিলাম, এটাই ছিল আন্ডারলাইনের কারণ। এখানে আমাদের অটোমেটিক একটা আন্ডারলাইন যুক্ত হয়ে গেছে, যার জন্য ওখানে সোর্স কোডে আমাদের কিছু আন্ডারলাইন যুক্ত করে নিতে হবে। তো এখন আমি পুরো অ্যাক্টিভিটির সোর্স কোডটা দেখব এবং আপনাদেরকে দেখাবো। এখানে আমাদের নতুন একটা ফাংশন যুক্ত হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ওভাররাইড, এরপরে অন নিউ ইন্টেন্ট, এরপরে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ইন্টেন্টের সাথে যে আন্ডারলাইনটা যুক্ত করেছিলাম, কারণ এখানে আমরা যখন ভেরিয়েবলটা কল করেছি তখন কিন্তু এখানে অটোমেটিক একটা আন্ডারলাইন তৈরি হয়ে গেছে। আর এই জন্যই মূলত এখানে আমরা একটা আন্ডারলাইন তৈরি করে নিয়েছিলাম যাতে কোডিংয়ে কোনো সময় এরর না আসে। তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইভেন্ট কিভাবে কাজ করে এবং কোন কোন ক্ষেত্রে কাজ করে। আর এই পুরো লিস্টটা আমি দিয়ে দিচ্ছি আপনার আমাদের যে ভিডিও আছে সেই ভিডিও ডিসক্রিপশনে, নয়তোবা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনি পুরো বিষয়টা দেখে নিতে পারেন এবং ভালোভাবে পড়ে বুঝতে পারেন যে আসলে কোন ইভেন্টটা কোন কোন কাজে ব্যবহার হয় আর কোন ক্ষেত্রে ব্যবহার হয়। আমি এখানে বলার চেষ্টা করেছি এটাই আসলে সব ইভেন্ট না, এখানে আরও অনেক ইভেন্ট আছে, সামনেও আরও ইভেন্ট আসবে, কারণ এগুলো আসলে চেঞ্জেবল। আপনি বলতে পারেন যে এটা চেঞ্জ হতে পারে এই বিষয়গুলো। যখন আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি কাস্টম android.jar ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভিটি প্যাকেজের মধ্যে অনেক ধরনের পরিবর্তন হয়। বা এখানে যদি আমি আপনাকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে এক্সটেন্ডস অ্যাক্টিভিটি, এই যে অ্যাক্টিভিটি ক্লাসের মধ্যে অনেক ধরনের লাইফ সাইকেল যে
ইভেন্ট আছে সেগুলো আমরা চাইলে ব্যবহার করে নিতে পারি। আর এই ইভেন্টগুলো অনেকগুলো আছে, যেগুলো আসলে সবগুলো যে ব্যবহার হয় তা না, খুব কম ব্যবহার হয়। যেগুলো ব্যবহার হয় সেগুলো আসলে এখানে দেওয়া আছে কিছু কিছু, এবং কিছু কিছু দেওয়া নেই। আমাদের ভিন্ন ভিন্ন কাজের জন্য আমরা চাইলে সেই সমস্ত ইভেন্টগুলো ইন্টারনেট থেকে খুঁজে বের করে নিতে পারি। আমরা শুধুমাত্র এখানে যদি সার্চ করি অ্যাক্টিভিটি লাইফ সাইকেল ইভেন্ট বা অ্যাক্টিভিটি লাইফ সাইকেল লিখে যদি সার্চ করি, তাহলে আমাদের দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ডেভেলপারের একটা পেজ চলে আসবে এখানে। আর এখান থেকে আমরা সমস্ত ইভেন্টগুলো দেখতে পারবো। এখানে কিছু লেখা আছে যেগুলো আপনার বুঝতে একটু কনফিউশন তৈরি হতে পারে, এখানে ইভেন্টগুলো পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এইগুলো হলো মেইন ইভেন্ট, এগুলো সবসময় প্রায় একই থাকে। এখানে দেখতে পাচ্ছেন অন স্টার্ট, অন রিজিউম, অন ডিস্ট্রয়, অন স্টপ, অন পজ ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো ছিল কিছু ইভেন্ট। এটা হলো মেথড, যেটা আসলে আপনি কন্টেন্ট সেট করার জন্য ব্যবহার করতে পারেন জাভা এর ভেতরে। তাছাড়া এখানে কিছু কোডিং এর এক্সাম্পল আছে। এগুলো আসলে আপনার যে বেসিক যে সমস্ত কোডিং এর যে সমস্ত কোডগুলো আছে সেগুলো আপনি এই যে ডেভেলপার ওয়েবসাইট আছে এখানে আপনি পেয়ে যাবেন। তো এখানে এর ভিতরে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। এটা আসলে গুগলের অফিসিয়াল সাইট, এখান থেকে আপনি চাইলে শিখতে পারেন বিষয়গুলো। তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে পারেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।